এই আপনারা কালকে লঞ্চ দুর্ঘটনার টোটাল নিউজটা দেখছেন? একদম ভিডিও ক্লিপ সহ। কেউ একজন কথা বলছেন, সাইলেন্ট হয়ে যান। আর বোধহয় জয়েন করেছেন, সবাই মিউট হয়ে যান। স্যার জয়েন করেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ভিডিএস নিয়ে। ভিডিএস নিয়ে কথা বলবো, উৎসে মূসক কর্তন। তো একটু ফর্মাল ওয়েতে আজকের আলোচনাটা করার ইচ্ছা রয়েছে, যে কারণে আপনাদের ইন্টারেকশনটা আমরা অবশ্যই চাই। সেটি হবে কিছু পরে। আমরা প্রথম 40 মিনিট শুধু শুনবো, তারপরে 40 মিনিট সবাই মিলে কথা বলবো এবং প্রশ্ন উত্তর পর্ব যেভাবে আপনার এর আগে আমরা আলোচনা করেছি। কথা পরিষ্কার শোনা যাচ্ছে তো নাকি? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যায় স্যার। ভেরি গুড। তাহলে আমরা শুরু করি। উৎসে মূসক কর্তন কি? উৎসে মানে হচ্ছে অ্যাট সোর্স, মানে যেখানে মূসক প্রদেয় হয় ঠিক সেই জায়গাতেই কর্তন করার বিষয়টিকে আমরা বলছি উৎসে মূসক কর্তন। এটিকে যদি আমরা অন্যভাবে বলি যে ভ্যাট বা মূসক কে দেয়? ভ্যাট বা মূসক দেয় মূলত ভোক্তা, কিন্তু সরকার কিন্তু সরাসরি ভোক্তার মাধ্যমে ভ্যাটটা পায় না। ভ্যাটটা আহরিত হয় ব্যবসায়ীর মাধ্যমে, নিবন্ধিত ব্যক্তির মাধ্যমে। ব্যবসায়ী বা বিক্রেতা তিনি ভোক্তার কাছ থেকে ভ্যাট আদায় করে তারপর মাস শেষে জমা দেন। এটি হচ্ছে ভ্যাটের সাধারণ পদ্ধতি, বা এটি হচ্ছে ভ্যাটের আসল পদ্ধতি। এই কারণে ভ্যাটকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স বা পরোক্ষ কর। কারণ যিনি ভ্যাট দেন ভোক্তা, তিনি সরাসরি সরকারকে ভ্যাট দেন না, তিনি ভ্যাট দেন বিক্রেতাকে। বিক্রেতা সারা মাসের ভ্যাট কালেকশন করে তারপর সেটি সরকারের কাছে মাস শেষে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেয়। এটি ভ্যাটের স্বাভাবিক নিয়ম পদ্ধতি। কিন্তু উৎসে কর্তনের ক্ষেত্রে এই পদ্ধতির ব্যত্যয় ঘটে, এজন্য আমরা এটাকে বলছি উল্টা পদ্ধতি। কেন উল্টো পদ্ধতি? এই পদ্ধতিতে যিনি ক্রেতা তিনি তার নিজের যে প্রদেয় ভ্যাট সেটি নিজেই ট্রেজারি চালানের মাধ্যমে পরিশোধ করে। অর্থাৎ এই ক্ষেত্রে তিনি বিক্রেতাকে কোনো ধরনের ভ্যাট কালেকশনের সুযোগ দেন না। বিক্রেতাকে তিনি পণ্য বা সেবার মূল্য পরিশোধ করেন শুধুমাত্র, আর ভ্যাটের যে অংশটুকু তিনি এটি নিজের কাছে রেখে দেন এবং তিনি বিক্রেতাকে বলেন যে আপনি পণ্যের মূল্য নেন এবং সরকারকে যে ভ্যাটটি দেওয়ার কথা সেটি আমি নিজেই দেব। এই হলো পদ্ধতি। তো এই অর্থে আমরা ভ্যাট যদি হয় পরোক্ষ কর, তাহলে উৎসে কর্তনের ক্ষেত্রে গিয়ে ভ্যাট কি পরোক্ষ কর থাকছে? এটি কিন্তু তখন আর পরোক্ষ কর থাকছে না। উৎসে কর্তনের ক্ষেত্রে গিয়ে ভ্যাট হয়ে যাচ্ছে ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর। এটি কেন এত গুরুত্বপূর্ণ? এটি এই কারণে গুরুত্বপূর্ণ যে আমাদের সামগ্রিক যে রাজস্ব তার প্রায় অর্ধেক আহরিত হয় উৎসে কর্তনের মাধ্যমে। আমরা যদি আমাদের প্রত্যেকটা কমিশনের প্রতিটি কমিশনারেটের রাজস্ব যে তথ্য সেটি যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখব ন্যূনতম 40% থেকে কোনো কোনো কমিশনারেটের ক্ষেত্রে 60% পর্যন্ত রাজস্ব আহরিত হয়, ভ্যাট আহরিত হয় এই উৎসে কর্তনের খাত থেকে, যেটিকে আমরা অনেকে সংগঠিত খাতও বলে থাকি। এটি খুব সহজে আদায়যোগ্য। কেন সহজে আদায়যোগ্য? আমরা যখন সামনের স্লাইডগুলোতে দেখব কারা কালেকশন করে, সেখান থেকে এটা বোঝা যাবে। মূলত সরকারি প্রতিষ্ঠানগুলো হচ্ছে আপনার উৎসে কর্তনের প্রধান ক্ষেত্র বা প্রথম প্রধান জায়গা। এর পাশাপাশি লিমিটেড কোম্পানি, ব্যাংক, বীমা এবং কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা উৎসে কর্তন করে। এবং এই প্রতিষ্ঠানগুলো নানানভাবে তাদের জবাবদিহিতা এবং তাদের যে তাদের সরকারের সঙ্গে তাদের যে সম্পর্ক, যে কারণে রাজস্বের যে বিষয়টি এটি সুনিশ্চিত থাকে। রাষ্ট্রের কিন্তু সবচেয়ে বড় ক্রেতা সরকার নিজেই।
সরকারের যে আহরিত ভ্যাট সেখান থেকে যদি একটি বড় অংশ যদি আমরা কাটার সুযোগ না দিই, তাহলে কিন্তু রাজস্ব, একটা বড় অংশের রাজস্ব সুরক্ষিত থেকে যায়। মূলত এই দর্শন থেকেই উৎসে কর্তনের বিষয়টি চালু করা হয়, এবং এটি বিশ্বের অনেক দেশের আইনে উৎসে কর্তনের বিধান কিন্তু নেই। আমরা যদি দেখি, ইউরোপে শুধুমাত্র ফ্রান্সে এবং আফ্রিকার বেশ কতগুলো রাষ্ট্রে উৎসে কর্তনের পদ্ধতি আছে। আর বিশ্বের বহু দেশের ভ্যাট আইনে এখনো উৎসে কর্তন পদ্ধতি বা ইংরেজিতে যাকে বলে উইথহোল্ডিং ট্যাক্স, এটি চালু করা হয়নি। এবং এর মাধ্যমে আরেকটি বিষয় ঘটে, কর ফাঁকির ঝুঁকি কমে। এবং একটু খারাপ শোনাবে, কিন্তু তারপরেও আপনার বলতে হবে যে উৎসে কর্তন মূলত এর অস্তিত্বই প্রমাণ করে যে সেই কর ব্যবস্থায় শতভাগ রাজস্ব আদায় নিয়ে তার প্রশাসনিক কর্তৃপক্ষের সংশয় থেকেই মূলত উৎসে কর্তন ব্যবস্থা চালু। যদি সমুদয় রাজস্ব আদায় হতো সরাসরি ব্যবসায়ীদের মাধ্যমে এবং সেখানে যদি কোনো ফাঁকি ঝুঁকি না থাকতো, তাহলে এই উৎসে কর্তন জাতীয় পদ্ধতির প্রয়োজন পড়তো না। ফাঁকির পদ্ধতি থাকার কারণে, ফাঁকির সুযোগ থাকার কারণেই মূলত উৎসে কর্তন ব্যবস্থা দিন দিন জনপ্রিয় হচ্ছে, এবং এটি আস্তে আস্তে বিশ্বের প্রায় সকল দেশেই এটি জনপ্রিয় হয়ে উঠছে এবং চালু হচ্ছে। আমরা এবার আইনের বিধানগুলো দেখব। আইনে কি বিধান আছে? উৎসে কর্তনের আইনের বিধান রয়েছে আইনের ধারা 49-এ। আইনের ধারা 49-এর কিভাবে উৎসে কর্তন করা হবে তার আইনগত পদ্ধতি ব্যাখ্যা করা হয়েছে। এটা আমরা যদি খেয়াল করি, তো তাহলে দেখবো একদম ধারা 49-এর উপধারা 1-এর একদম শুরুতেই বলা হয়েছে, ধারা 33-এর বিধানাবলী সত্ত্বেও এই যে শব্দগুলো, এগুলো কিন্তু এই বছরে, এই অর্থ বছরের বাজেটে আইনে সংযুক্ত হয়েছে। এর আগে এই শব্দগুলো ছিল না। যদিও আইনটি 2012 সালের, এবং আইনটি এর আগেও দুবার সংশোধিত হয়েছে, একবার 2017 সালে এবং আরেকবার 2019 সালে, তবুও এই বিষয়টি তখন ছিল না। এবার এটি আইনে আনা হয়েছে, কারণ ইতিপূর্বে 1991 সালের আইনে এই ধরনের একটি ক্লজ ছিল, এবং এই ক্লজটা থাকার অর্থ হচ্ছে ধারা 33-এ যদি আমরা দেখি যে ভ্যাট স্বাভাবিকভাবে কখন প্রদেয় হবে তার বিধিবিধান বলা হয়েছে ধারা 33-এ। তো স্বাভাবিক ভ্যাট আদায় বা প্রদেয় হওয়ার বিষয়টি ধারা 33-এ বলা হয়েছে। তাহলে ধারা 49-এ যদি আমরা ধারা 33-এর ওই বিধানাবলীকে বিষয়টিকে যদি অ্যাড্রেস না করি, সেটিকে যদি আমরা অস্বীকার না করি, তাহলে ধারা 49 আসলে স্ট্যান্ড অ্যালোন, এটি স্ট্যান্ড করে না। এটি আসলে আইনগতভাবে ঝুঁকির সম্মুখীন হয়। ধারা 33-এই যদি ভ্যাট প্রদেয় হয়, যে আপনার 4টা প্রেক্ষাপট আমরা জানি, যে যখন মূসক চালান ইস্যু করা হবে, যখন পণ্য বা সেবা সরবরাহ করা হবে, যখন আংশিক বা পূর্ণ মূল্য পাওয়া যাবে, অথবা পণ্য বা সেবা যখন নিজে ব্যবহার করা হবে। এই 4টা প্রেক্ষাপটের মধ্যে, 4টা ক্ষেত্রের মধ্যে যা আগে ঘটে তখন মূসক প্রদেয় হয়। এটি হচ্ছে ধারা 33-এর বিধান। তো এই বিধানের সঙ্গে আসলে উৎসে কর্তনের বিধানটি সামঞ্জস্যপূর্ণ নয়। উৎসে কর্তনের ক্ষেত্রে ভ্যাট কালেকশনের কোনো ব্যাপার নেই, ভ্যাট দিয়ে দেওয়ার ব্যাপার। যিনি নিজে ভোক্তা তিনি নিজেই দেন, এবং এই ক্ষেত্রে ভ্যাট প্রদেয় হয়, উৎসে কর্তনের ভ্যাট প্রদেয় হয় যখন মূল্য পরিশোধ করা হয়। যখন মূল্য পরিশোধ করা হবে তখন ভ্যাট প্রদেয় হবে। এবং কি পদ্ধতিতে ভ্যাট কালেকশন করা হবে এটি দেখুন, এই যে আমরা লাল কালিতে চিহ্নিত করে রেখেছি, নির্ধারিত। এই আইনে আমরা যখনই যেখানেই দেখব নির্ধারিত শব্দটি রয়েছে, তো তার মানে আমাদের বুঝতে হবে যে নির্ধারিত শব্দটা মানে কি প্রকাশ করে। আইনের সংজ্ঞায় নির্ধারিত একটি অর্থ দেওয়া আছে। নির্ধারিত অর্থ বিধি বা আদেশ দ্বারা নির্ধারিত। তো তার মানে এই মূল আইনে আমরা কোথাও যদি নির্ধারিত শব্দটা দেখি, তার মানে আমরা ধরে নেব যে এই নির্ধারিত শব্দটার ব্যাকগ্রাউন্ডে বা এটার বিপরীতে একটি আদেশ বা একটি বিধিমালা থাকতে পারে। অ্যাকর্ডিংলি এই উৎসে কর্তনের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ পূর্ণাঙ্গ বিধিমালা রয়েছে।
যেটি আগে বলা হতো উচ্ছে উচ্ছে মূসক আদায় বিধিমালা 2019। এবছর সেই বিধিমালাকে বাতিল করে নতুন বিধিমালা করা হয়েছে উচ্ছে কর্তন ও আদায় বিধিমালা 2020। অর্থাৎ ওই বিধিমালাতেই পদ্ধতি বর্ণনা করা হয়েছে যে কিভাবে কোন ক্ষেত্রে কি পদ্ধতিতে উচ্ছে কর্তন আদায় করা হবে, উচ্ছে কর্তনের রাজস্ব আদায় করা হবে, সেই বিধিবিধানগুলো আমরা পাবো বিধিমালাতে। অর্থাৎ আইনে এই বিষয়গুলো থাকবে না। আইনে শুধুমাত্র বলা হয়েছে কোথা থেকে উচ্ছে কর্তন পাওয়া যাবে, চুক্তি, টেন্ডার, কার্যাদেশ, এবং এরপরে বলা হচ্ছে অন্যবিধভাবে। অন্যবিধ শব্দটা ব্যবহার করলে আসলে যে কোনো কিছুই উচ্ছে কর্তনের আওতায় চলে আসে। অব্যাহতিপ্রাপ্ত কোনো কিছু যদি আইনের ধারা 26 দিয়ে অব্যাহতিপ্রাপ্ত হয়, অর্থাৎ প্রথম তফসিল দিয়ে অব্যাহতিপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে উচ্ছে কর্তন প্রযোজ্য হবে না। এবং শূন্য হার বিশিষ্ট মানে আমরা জানি যে রপ্তানির ক্ষেত্রে শূন্য হার বিশিষ্ট সুবিধা পাওয়া যায়, অর্থাৎ রপ্তানির সংশ্লিষ্ট কোনো কেনাকাটা হলে সেক্ষেত্রেও উচ্ছে কর্তন করতে হবে না। 49-এর 2 ধারাতে যে শব্দটি বলা হচ্ছে, দেখুন এটি খুবই তাৎপর্যপূর্ণ। এখানে বলা হচ্ছে যে সরবরাহকারীকে নিবন্ধিত এবং তালিকাভুক্ত যদি না হয় এবং সে যদি কর চালানপত্র জারি না করে, তার কাছ থেকে কোনো কিছু কেনাকাটা করা যাবে না। তার মানে উচ্ছে কর্তনের দায়িত্বপ্রাপ্ত যে প্রতিষ্ঠানগুলো, তারা এমন কারো কাছ থেকে কোনো কিছু কিনতে পারবে না যিনি ভ্যাট আইনের অধীনে নিবন্ধিত বা তালিকাভুক্ত হননি। যদিও আমরা আইনের অন্য ধারে গিয়ে দেখবো যে আপনার কোনো কিছু টেন্ডার বা কার্যাদেশের বিরুদ্ধে বিক্রয় করতে হলে তাকে অবশ্যই নিবন্ধিত হতে হবে। তালিকাভুক্ত হলে কিন্তু আসলে টেন্ডারে পার্টিসিপেট করা যায় না, এবং তাকে কর চালানপত্রও জারি করতে হবে। কর চালানপত্র মানে মূসক 6.3 জারি করতে হবে। তার মানে ভ্যাট রেজিস্টার হতে হবে এবং মূসক 6.3 ইস্যু করতে হবে, তখনই কেবল উচ্ছে কর্তনকারী তার কাছ থেকে কিনতে পারবে। এর বিধান কিন্তু পরিষ্কারভাবে যে বিষয়টি বলা হয়েছে যে কেন এই শর্তগুলো, এই শর্ত এর অর্থ হচ্ছে যে ভ্যাটের কমপ্লায়েন্সকে উৎসাহিত করা, চালানপত্র ছাড়া কেনাকাটা বন্ধ করা, নিবন্ধন ছাড়া ব্যবসা বন্ধ করা, এই উদ্দেশ্যে কিন্তু আসলে শর্তগুলো যুক্ত করা হয়েছে। এবং 6.3 ইস্যু না করলে কেনাকাটা শুধু বন্ধই করে নাই, তার কাছ থেকে সরবরাহ গ্রহণ শুধু বন্ধই করতে বলে নাই, একই সঙ্গে সঙ্গে বলা হয়েছে যে সরবরাহকারীকে উক্ত সরবরাহের বিপরীতে কোনো মূল্য পরিশোধ করবে না, অর্থাৎ মূল্যও দেওয়া যাবে না। আপনি যদি কিনেও ফেলেন ভুলবশত, তাহলে মূল্য দেওয়া যাবে না। এই বিধানগুলোতে বোঝা যাচ্ছে যে আসলে কর চালানপত্রকে কতটা বাধ্যতামূলক হিসেবে এই আইনে দেখা হচ্ছে। তো কর চালানপত্র ইস্যু করার অর্থ কি? কর চালানপত্র ইস্যু করার অর্থ হচ্ছে বিক্রেতা সেই মূসক আহরণের বা মূসক আদায়ের দায়িত্ব নিয়ে ফেলেছেন। তার মানে তিনি সেই ভ্যাটটা নিজে দিয়ে দেবেন। যে ভ্যাট তিনি নিজে দিয়ে দেবেন, তো সেই ভ্যাটের জন্য আবার উচ্ছে কর্তনের প্রয়োজন কেন? প্রয়োজন এই কারণে যে এটি আইন বলেছে এই কর্তনটা করতে হবে, এবং এইখান থেকে আমরা একটা বিষয় বুঝি, উচ্ছে কর্তনের ক্ষেত্রে ভ্যাট আসলে পরিশোধ হবে 2 বার। প্রথমবার পরিশোধ করবে যিনি পণ্য বিক্রয় করছেন, বিক্রেতা, তিনি কর চালানপত্র প্রদানের মধ্য দিয়ে তিনি এই কাজটি করছেন। অন্যদিকে উচ্ছে কর কর্তনকারী তিনি 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 ভ্যাট কালেকশন করবেন বা তিনি ভ্যাট দেবেন যখন মূল্য পরিশোধ করবেন তখন, এবং তিনি উচ্ছে ভ্যাট কেটে রেখে বিক্রেতাকে মূসক 6.6 বা উচ্ছে কর্তন সনদপত্র হস্তান্তর করবেন। পরবর্তীকালে যিনি বিক্রেতা, ওই যে তিনি প্রথমবার যে ভ্যাটটা দিলেন, ওই ভ্যাটটা মূসক 6.6 বা উচ্ছে কর কর্তন সনদপত্র হাতে পাওয়ার পরে তার দাখিলপত্রে, বিক্রেতা তার দাখিলপত্রে হ্রাসকারী সমন্বয় করতে পারবেন। এইভাবে বিক্রেতা একবার দেবেন, ক্রেতা আরেকবার দেবেন, 2 বার হলো, এবং ক্রেতা দেওয়ার পরে সার্টিফিকেট দেবেন, দিলে তখন বিক্রেতা প্রথমবার তিনি যে ভ্যাটটা দিয়েছিলেন সেটা ফেরত নেবেন। এই হলো আসলে উচ্ছে মূসক কর্তনের স্বাভাবিক পদ্ধতি। উচ্ছে মূসক কর্তন কখন কিভাবে জমা দেওয়া হবে, এটার বিধিবিধান লক্ষ্য করুন। এটার বিধিবিধান 2 ভাবে দেখানো হয়েছে। একভাবে বলা হচ্ছে যে উচ্ছে মূসক কর কর্তনকারী যদি নিবন্ধিত হন
তিনি তিনি উচ্ছে কর্তনের টাকা জমা দেবেন তার নির্দিষ্ট কর মেয়াদের দাখিলপত্রের সাথে। দাখিলপত্র তিনি যখন জমা দেবেন তখন তিনি এই উচ্ছে কর্তৃত রাজস্ব জমা দিতে পারবেন। দাখিলপত্রের সাথে এই জমা দেওয়ার বিধানটা সংশ্লিষ্ট করা হয়েছে। অন্যদিকে অনিবন্ধিত যিনি ক্রেতা, অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে অনিবন্ধিত ক্রেতা, তারা উচ্ছে কর্তনে ভ্যাট দেবেন নির্ধারিত সময় ও পদ্ধতি। দেখুন আবারও সেই নির্ধারিত শব্দটিও রয়েছে। তার মানে অনিবন্ধিত যে সকল প্রতিষ্ঠান বা ক্রেতা তাদের উচ্ছে কর্তনের পদ্ধতি বর্ণনা করা হয়েছে বিধিমালায়, এবং সেই বিধিমালা অনুযায়ী তাদেরকে উচ্ছে কর্তনের যে রাজস্ব, যে উচ্ছে কর্তনের যে ভ্যাট, সেটি কাটতে হবে এবং জমা দিতে হবে। তো তাহলে আমরা এখানে লক্ষ্য করছি যে উচ্ছে কর্তনকারী নিবন্ধিত হলে এক ধরনের বিধান, অনিবন্ধিত হলে আরেক ধরনের বিধান। যদিও আমরা বিধিমালায় লক্ষ্য করব উচ্ছে কর্তনকারী নিবন্ধিত হোক বা অনিবন্ধিত হোক, বিধিবিধানটা কিন্তু একই রকম রাখা হয়েছে। কিন্তু আমরা আইনের ক্ষেত্রে গিয়ে দেখছি যে এখানে বিধিবিধান দু রকমের। অর্থাৎ নিবন্ধিত প্রতিষ্ঠান তিনি প্রতিটি বিক্রয়ের বিপরীতে ট্রেজারি চালান পরিশোধ না করেও কিন্তু দাখিলপত্রের সঙ্গে যখন দাখিলপত্র জমা দিতে পারবেন তখন ভ্যাট পরিশোধ করতে পারবেন। তার এই অধিকার আইনের ধারা 49-এর উপধারা 3-এ সংরক্ষিত হয়েছে। যদিও এর ব্যতিক্রম রয়েছে, আমরা দেখব সামনে, আমরা স্লাইডগুলো রয়েছে, আমরা দেখব যে এর ব্যতিক্রম রয়েছে। এটার এ সংক্রান্ত যে বিধিমালা রয়েছে সেই বিধিমালা থেকে এর ব্যতিক্রম ঘটানো হয়েছে। আমরা উপবিধি 4-এ গিয়ে দেখি উচ্ছে কর কর্তনের যে দায়িত্ব, এটি যে ক্রেতা এবং বিক্রেতা তাদের যৌথ। অর্থাৎ ক্রেতা বলবেন যে না এটা বিক্রেতার দোষ, ও চালান ইস্যু করে নেয়। বিক্রেতা বলবেন যে না ক্রেতা কেন কেটে রাখলো না। যদি কখনো কোনো ডিসপিউট রেজ করে এই ধরনের বলা বলি কোনো সুযোগ থাকবে না। উচ্ছে কর্তন হচ্ছে এমন একটা দায় সৃষ্টি করে যেটি ক্রেতা এবং বিক্রেতা উভয়ের উপরই সমভাবে প্রযোজ্য। 5 নম্বর উপধারা, এটি এবছর নতুন সংযুক্ত করা হয়েছে আইনে। এই বিধানটি আগেও আইনে ছিল। এটা মূলত টার্কি ধরনের বড় ধরনের যে সমস্ত প্রজেক্ট হয় সে সমস্ত প্রজেক্টে সার্ভিস প্রকিউরমেন্টের ক্ষেত্রে এই বিধানটি প্রযোজ্য হবে। এবং সার্ভিস প্রকিউরমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে একজন বড় কন্ট্রাক্টর, তার অধীনে অনেকগুলো সাব কন্ট্রাক্টর থাকে, ইভেন সাব কন্ট্রাক্টরের নিচে সাব কন্ট্রাক্টর থাকে। তো দেখা যায় যে আপনার এইভাবে কাটাকাটির একটা চক্র চলতে থাকলে যে সাব কন্ট্রাক্টর বিল দেবেন কন্ট্রাক্টরের কাছে, কন্ট্রাক্টর সাব কন্ট্রাক্টরের উপরে কর্তন করবেন, আবার মূল কন্ট্রাক্টর তিনি বিল পরিশোধ করবেন প্রজেক্টের দায়িত্বে থাকা সরকারি দপ্তরের সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কাছে। তখন সরকারি ওই দপ্তর বিল পাশের সময় উচ্ছে ভ্যাট কেটে রাখবে। তো তার মানে দেখা যাচ্ছে একই সাপ্লায়ার এগেইনস্টে এই কর্তনজনিত নানা রকম জটিলতা তৈরি হয়। এই জটিলতার পরিপ্রেক্ষিতেই 1991 সালের আইনে একটি বিধিবিধান ছিল যে উচ্ছে বিশেষত প্রকল্প, যেগুলো বড় বড় সরকারি প্রকল্পগুলো, সেগুলোর ক্ষেত্রে সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান অর্থাৎ সরকারি দপ্তর তারা একবারে টোটাল প্রজেক্টের উপরে উচ্ছে কর্তন করবে, এবং ব্যাক এন্ডে কন্ট্রাক্টর যদি কোনো সাব কন্ট্রাক্টরকে নিয়োগ দেয় সেক্ষেত্রে কন্ট্রাক্টর সাব কন্ট্রাক্টরের বিল থেকে কোনো কর্তন করবে না। এই বিধানটি 2012 সালের আইনে ছিল না, এবং সময়ের প্রয়োজনে এই বিধানটি এবছর আবারও আইনে সংযুক্ত করা হয়েছে। এখন আমরা দেখি, এর আগেও আমি যদি আলোচনা করেছি যে কারা উচ্ছে কর কর্তন করবেন। এখানে আপনারা তালিকা দেখতে পাচ্ছেন। এটি আইনের যে সংজ্ঞা ধারা 2-এ উচ্ছে কর্তনকারী সত্তার সংজ্ঞাতে এই তালিকাটি রয়েছে, এবং পাশাপাশি আপনার এই তালিকাটি আপনারা পাবেন উচ্ছে কর্তনের যে বিধিমালা রয়েছে, উচ্ছে কর্তন ও আদায় বিধিমালা 2020-এও রয়েছে। এবং এখানে দেখা যাচ্ছে যে আপনার সরকার, মন্ত্রণালয়, বিভাগ এবং বিভিন্ন সরকারি দপ্তর তারা উচ্ছে কর্তনকারী। আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষ তারা উচ্ছে কর্তনকারী। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান মানে যেমন আমি এই মুহূর্তে বলতে পারি যেমন পদ্মা, মেঘনা, যমুনা,
এগুলো হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বা এরকম আপনার আরো কতগুলো আপনার উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে যার মালিক রাষ্ট্র, এরা উৎসে কর্তনকারী। এনজিও বিষয়ক ব্যুরো বা সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত যে সকল এনজিও তারা উৎসে কর্তনকারী। ব্যাংক, বিমা বা অনুরূপ আর্থিক প্রতিষ্ঠান, মাধ্যমিক এবং তদুত্তর পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। তার মানে হচ্ছে যে স্কুলে কমপক্ষে এসএসসি ডিগ্রি দেওয়া হয় বা তার উপরে আছে, সেগুলো হচ্ছে আপনার উৎসে কর্তনকারী হবে। তার মানে জুনিয়র হাই স্কুল এবং আপনার কিন্ডারগার্টেন স্কুল, প্রাইমারি স্কুল এগুলো উৎসে কর্তনকারী নয়। তো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই বিভাজন রেখাটি মাথায় রাখবেন। এটি 91 সালের আইনে এই বিধানটি এরকম ছিল না। 91 সালের আইনে বিধানটা ছিল যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হলে তাকে উৎসে কর্তন করতে হবে। এখন কিন্তু প্রাথমিক এবং জুনিয়র হাই স্কুলকে কিন্তু শিক্ষা উৎসে কর্তনকারী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এবং যে কোনো ধরনের লিমিটেড কোম্পানি, সেই লিমিটেড কোম্পানি হতে পারে পাবলিক লিমিটেড কোম্পানি অথবা প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাকে উৎসে কর্তন করতে হবে। কোনো প্রতিষ্ঠানের নামের সঙ্গে যদি আপনার লিমিটেড কোম্পানি দেখেন এবং রিটার্ন দেয়, তা আপনাকে সঙ্গে সঙ্গে কল্পনা বুঝে নিতে হবে যে তার উৎসে কর্তনের দায় রয়েছে এবং সেক্ষেত্রে তিনি উৎসে কর্তন করছেন কিনা। উৎসে কর্তন প্রদর্শিত হবে দাখিল পত্রের অংশ 5-এ, বৃদ্ধিকারী সমন্বয় অংশে। সেখানে আসলে উৎসে কর্তনের কোনো ফিগার দেখানো হচ্ছে কিনা সেটি আপনার সতর্কতার সঙ্গে দাখিলপত্র যাচাইয়ের সময় দেখবেন। উৎসে কর্তনের ক্ষেত্র মানে কোথায় উৎসে কর্তন করতে হবে, এটি 2019 সালের বিধিমালাতে যেভাবে ছিল, 2020 সালের বিধিমালাতে এসে আমরা দেখছি যে সেটি পরিবর্তিত হয়ে গেছে। 2019 সালের বিধিমালায় ছিল যে 15% হারে ভ্যাট প্রযোজ্য কোনো কিছু হলে সেখানে উৎসে কর্তন হবে না। এছাড়া তৃতীয় তফসিলে হ্রাসকৃত হার বা সুনির্দিষ্ট কর থাকলেই সেখানে উৎসে কর্তন করতে হবে। তো নতুন যে বিধিমালা সেখানে বলা হচ্ছে যে তৃতীয় তফসিলে উল্লেখিত যে সকল পণ্য হ্রাসকৃত হার বা সুনির্দিষ্ট করের ভিত্তিতে ভ্যাট পরিশোধ করে, সেখানে কেবল 15% হারে ভ্যাট প্রযোজ্য হবে। 11 জুন তারিখে যে বিধিমালার যে খসড়া ক্ষেত্র তৈরি করা হয়েছে সেখানে আপনারা লক্ষ্য করে দেখবেন সেখানে সুনির্দিষ্ট করের বিষয়টি ছিল না। এটি আজকে সংশোধিত প্রজ্ঞাপন বের হবে, সেই সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়েছে যে হ্রাসকৃত হার বা সুনির্দিষ্ট কর প্রযোজ্য এমন যে কোনো পণ্য সরবরাহ গ্রহণের ক্ষেত্রে ক্রেতাকে উৎসে ভ্যাট কর্তন করতে হবে। এরপরে যে বিধানটি রয়েছে এটি আসলে 1991 সালের আইনের অধীনে একটি আদেশ দ্বারা যে উৎসে কর্তন আদায় করা হতো, সেখানে বেশ বড়সড় একটা টেবিল থাকতো এবং সেই টেবিলে সর্বশেষ আদেশের টেবিলে 39টি সেবার তালিকা ছিল। শুধু ওই তালিকাগুলোতেই উৎসে ভ্যাট কাটতে হতো। একই ধরনের তালিকা এবছর এই বিধিমালাতে ফিরিয়ে আনা হয়েছে এবং আমরা লক্ষ্য করব এই তালিকাতে আপনার হ্রাসকৃত হারের পাশাপাশি আদর্শ হার বা 15% হারেও অনেকগুলো সেবা রয়েছে। আগে ছিল 91 সালের আইনের অধীনে সর্বশেষ 2018 সালে তালিকাতে ছিল 39টি সেবা। এবছর বিধিমালাতে যে তালিকাটি করা হয়েছে সেখানে রয়েছে মোট 43টি সেবা, বাট এখানে সারির কারণে আমাদের সেবার সংখ্যা একটু বেশি দেখাবে। তো এই সেবাগুলো কি কি রয়েছে আমরা যদি খেয়াল করে দেখি, এখানে সেবা রয়েছে এসি হোটেল, রেস্তোরাঁ, নন এসি হোটেল, ডেকোরেটর, ক্যাটারার্স। এই তালিকাগুলো আপনার এসআরওতে রয়েছে, আমি তালিকাগুলো রিপিট করতে যাচ্ছি না। সোজা কথা হচ্ছে যে এই তালিকাগুলোতে দেখবেন যে আপনার একদম উপরে এই যে 15% রেট রয়েছে, তারপর আপনার বিজ্ঞাপনী সংস্থা এটিও 15%, অনেকগুলো 15% রেট রয়েছে। 15% হার হলেও এখন কিন্তু ভিডিএস যে উৎসে কর্তন করতে হবে। তো সোজা কথা হচ্ছে যে এই তালিকাতে এখানে আমরা আরো একটা স্লাইড রয়েছে, এখানে যতগুলো তালিকা দেখব, যতগুলো সেবা দেখব, প্রত্যেকটার ক্ষেত্রেই ক্রেতা যদি উৎসে কর্তনকারী হয় তাকে উৎসে কর্তন করতে হবে। একদম শুরুতেই দেখুন এখানে আপনার আছে ভবন নির্মাণ সংস্থা এবং তার আগের স্লাইডের শেষেরটা ছিল ভূমি উন্নয়ন সংস্থা।
এবং ভূমি এবং ভবন সংক্রান্ত বিষয়ে ক্রেতা কিন্তু সরাসরি উৎসে কর্তন করতে পারবেন না। ক্রেতা উৎসে কর্তন করবেন না, এক্ষেত্রে উৎসে কর্তন করবেন ভূমি সাব রেজিস্ট্রার অফিসের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা যারা আছেন। আপনারা জানেন যে ভূমি বা ভবন সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করতে হয় এবং রেজিস্ট্রির সময় সাব রেজিস্ট্রার দপ্তর থেকে উৎসে আদায় করা হবে এই ভ্যাটটি। এখানে অ্যাকচুয়ালি উৎসে কর্তন সরাসরি ক্রেতা নিজে করতে পারে না। তারপর আরেকটি আছে ইনডেন্ডিং সংস্থা। ইনডেন্ডিং সংস্থার বিষয়টি একটু ব্যাখ্যা করা দরকার। আসলে আমদানিকারকরা যখন কোনো পণ্য আমদানি করেন তখন বিভিন্ন রপ্তানিকারকের ইনডেন্ডারদের সঙ্গে তারা যোগাযোগ করেন। ইনডেন্ডারকে আসলে নিয়োগ দেয় মূলত রপ্তানিকারক এবং রপ্তানিকারকের কাছ থেকে তারা কমিশন নেন। প্রোগ্রামটারে তারা আপনার অনেক ক্ষেত্রে আমদানিকারকের কাছ থেকে কমিশন নেন। তো ইনডেন্ডিং সংস্থার যে বিল, এই বিলটি পরিশোধ করা হয়, ইন্ডিয়ান সংস্থাকে বিল দেওয়া হয় বা তাকে সম্মানী দেওয়া হয় রপ্তানিকারকের পক্ষ থেকে এবং এই বিলটা পরিশোধ করা হয় ব্যাংকিং চ্যানেলে। যখন কোনো এলসির এগেইনস্টে বিল পেমেন্ট করা হয়, এলসির এগেইনস্টে মূল্য পরিশোধ করা হয়, তখন ব্যাংক এই কাজটি করে থাকে এবং সেক্ষেত্রে এলসিতে যদি ক্লজ থাকে যে ইনডেন্ডিং কমিশন প্রাপ্য হবে, তখন ব্যাংক সেই ইনডেন্ডিং কমিশন কেটে রেখে বাকিটুকু রপ্তানিকারককে দিয়ে দেয়। এজন্য ইনডেন্ডিং সংস্থার পেমেন্টের সঙ্গে ব্যাংকের একটি সম্পর্ক থাকায় ইনডেন্ডিং সংস্থাকে যখন ব্যাংক পেমেন্ট দেবে বা তাকে বিল দেবে রপ্তানিকারকের পক্ষে, সেই সময় তারা ভ্যাটটা কেটে রাখবে। এই দায়িত্বটা হচ্ছে মূলত ব্যাংকের। এটা আসলে কোথাও ব্যাখ্যা করা নাই, এই জন্য আমি এটা আলোচনা করলাম। বাকি বিষয়গুলো নিয়ে আসলে কোনো জটিলতা নেই, এগুলো একেবারে সরাসরি ক্রেতা তারা নিজেরাই তারা যখন কোনো কিছু কেনাকাটা করবে বা কোনো সেবা গ্রহণ করবে তখন তারা নিজেরা কেটে রাখবে। আসবাবপত্রের ক্ষেত্রে আগে ছিল 2 ধরনের রেট। উৎপাদন পর্যায়ে ছিল 7.5% এবং বিপণন পর্যায়ে ছিল 5%। এই দুইটা পর্যায়ে রেটের ভিন্নতার কারণে দেখা গেছে উৎসে কর্তনের ক্ষেত্রে গিয়ে সবাই ওই বিপণন পর্যায়ে যেত, অনেকে উৎপাদন পর্যায়ে থেকে কিনলে ওই 5% কাটাকাটি করত। তো এটির কারণে আসলে অনেক জটিলতা হয়, যে কারণে এবছর উৎপাদন এবং বিপণন দুটো পর্যায়ে 7.5% ধার্য করা হয়েছে। যে পর্যায় থেকেই কেনা হোক না কেন 7.5% উৎসে কর্তন করতে হবে। Is another audit and accounting firm যোগানদার বিষয়ে আমরা বিশদ আলোচনা করব। যোগানদার এই সেবার কোডটা নিয়ে ক্রেতা বিক্রেতা উভয়ই নানা রকম বিভ্রান্তিতে ভোগেন, আর এটার কিছু অবশ্য কারণও রয়েছে। এখানে অনেকগুলো আমরা সেবা দেখবো যেগুলো আসলে মূলত উৎসে কর্তন পর্যায়ে আদায় হয়, অন্য কোনোভাবে এগুলো সরাসরি আদায় হয় না। যেমন আইন পরামর্শ সেবাটি এমন ভাবে করা হয়েছে যে কোনো আইন পরামর্শকেই তার আহরিত তার যে সম্মানী তার বিপরীতে ভ্যাট দেওয়ার একটা আইনগত দায়বদ্ধতা রয়েছে, কিন্তু বাস্তবে দেখা যায় খুব কম সংখ্যক আইন পরামর্শকই এই ভ্যাটটা দিয়ে থাকে। কিন্তু এই খাত থেকে একটি ভালো আদায় হয় এবং এই আদায়টি মূলত যে সকল উৎসে কর্তনকারী আইন পরামর্শ গ্রহণ করেন তারা বিল পরিশোধের সময় যে ভ্যাটটা কেটে রাখেন সেটিকেই মূলত আমরা পাই। এই তালিকাতে আমরা যা দেখছি এখানে আবারও দেখুন যে ওই যে 15%-এর হারগুলো আছে। 15% যানবাহন ভাড়া প্রদানকারী, আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার। তার মানেটা হচ্ছে যে সেবার ক্ষেত্রে 15% বা হ্রাসকৃত হার এগুলো কোনো বিষয় নয়। সেবার ক্ষেত্রে উৎসে কর্তনের তালিকা বলতে আমরা বুঝবো যে বিধিমালার বিধি 3-এর উপবিধি 2-এ যে টেবিলটা রয়েছে, যে ছকটা রয়েছে, সেখানে যেভাবে তালিকাটা রয়েছে সেই তালিকা ধরে সেই সেবাগুলো ধরে আমরা উৎসে কর্তনের রাজস্ব আদায় করব। এটা উৎসে সেবার লাস্ট স্লাইড। এখানে আমরা দেখছি যে আরো কতগুলো সেবা রয়েছে এবং সর্বশেষ সেবাটি নিয়ে একটু কথা বলি। ক্রেডিট রেটিং এজেন্সি এটি ক্রেতা বিক্রেতার সম্পর্কের জায়গা থেকেই হোক অথবা আদায়ের জায়গা থেকে হোক, এটি আসলে ব্যাংক আদায় করবে।
ক্রেডিট রেটিং এজেন্সির সেবা গ্রহণ করে মূলত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সমূহ। একজন ভোক্তা বা একজন যিনি লোন গ্রহণ করবেন, যিনি ঋণ গ্রহণ করবেন, তিনি বিশ্বাসযোগ্য কিনা, তাকে ঋণ দিলে টাকা ফেরত আসবে কিনা, এই সম্ভাব্যতা যাচাই কাজটি করে হচ্ছে ক্রেডিট রেটিং এজেন্সি, এবং এটি আদায় করে ব্যাংক। এখানে অনেকগুলো সেবার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ সেবা হচ্ছে বিবিধ সেবা। বিবিধ সেবাটা কি? আমাদের দেখবো যে আমাদের উৎসে সেবার একটি এসআরও রয়েছে, এসআরও নাম্বার 186 2019 সালের এসআরও। এই এসআরওতে কোন সেবার ব্যাখ্যা কি হবে এটা বিস্তারিত বলা হয়েছে। এই ব্যাখ্যায়িত সেবাগুলোর বাইরে অনেক সেবা রয়েছে যেগুলো এই সেবাতে ব্যাখ্যা করা হয়নি, এবং আবার প্রথম তফসিলে অব্যাহতি দেওয়া হয়নি। সেই সকল সেবাগুলো যেগুলো প্রথম তফসিলে অব্যাহতি দেওয়া হয়নি এবং যেগুলো প্রথম সেবাতে তফসিলে অব্যাহতি দেওয়া হয়নি এবং যেগুলো ওই সেবার যে ব্যাখ্যা সংক্রান্ত এছাড়াতেও নাই, সেখানে এই বিষয়টি থাকবে। উৎসে কর্তনের আরো কতগুলো ক্ষেত্র রয়েছে। উৎসে কর্তনের একটা ক্ষেত্র হচ্ছে যে বিদেশ থেকে সেবা আমদানি। বিদেশ থেকে সেবা আমদানির সময় ভ্যাটটা আসলে কালেকশনের মূল দায়টা আইনের ধারা 20-5 ব্যাংকে দেওয়া হয়েছে। এটি মূলত যদি কোনো অনিবন্ধিত ব্যক্তি ভ্যাট রেজিস্ট্রেশন গ্রহণ করে নাই, তিনি যদি বিদেশ থেকে কোনো সেবা আমদানি করেন, বিদেশ থেকে সেবা আমদানি বলতে কোনো সফটওয়্যার আমদানি হতে পারে, কনসালটেন্সি সেবা হতে পারে কোনো কালচারাল ইভেন্টও এটা বিদেশ থেকে আমদানি করা যেতে পারে। এই সকল আমদানিগুলো যদি অনিবন্ধিত ব্যক্তি করেন তাহলে তার সেবার বিল পরিশোধের সময় ব্যাংক কেটে রাখবে। আর যদি নিবন্ধিত ব্যক্তি সেবা আমদানি করেন তাহলে তিনি নিজে ট্রেজারি চালানে জমা দিয়ে ব্যাংকে দেখাবেন যে আমি অলরেডি এই সেবার এগেনস্টে এই ভ্যাটটা দিয়ে দিয়েছি, এই হলো আমার ট্রেজারি চালান, এবং প্রমাণ দেখে সন্তুষ্ট হলে ব্যাংক তখন আর উৎসে কর্তন করবে না। কিন্তু ব্যাংক যদি হিসাব করে দেখে তার সেবার বিল যা, তার চাইতে তার পরিশোধিত রাজস্ব, নিবন্ধিত ব্যক্তি কর্তৃক পরিশোধিত রাজস্ব কম, তাহলে ঠিক যত টাকা কম ঠিক অত টাকা ব্যাংক আবার কেটে রাখবে। আর যদি পুরোটাই নিবন্ধিত ব্যক্তি না দেয় তাহলে পুরো রাজস্বটি, পুরো ভ্যাটই ব্যাংক কেটে রাখবে। স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণ। স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণ এটি অ্যাকচুয়ালি এই ভ্যাটের দায় যিনি ভাড়া গ্রহণকারী তার উপরে, সেবা গ্রহণকারী তার উপরই বর্তায়। এটি সেবার যে সংজ্ঞা ব্যাখ্যা সংক্রান্ত এছাড়াও রয়েছে, সেখানেও সেভাবেই ব্যাখ্যায়িত। অর্থাৎ এটা যে কোনো ভাবে আসলে ভোক্তার উপরই বর্তায়। এটি উৎসে কর্তনের মধ্যে রাখা না রাখা আসলে একই কথা। এটি ভাড়া গ্রহণকারী যিনি, তিনি নিজে ভাড়ার ভ্যাট দিয়ে দেবেন। লাইসেন্স, রেজিস্ট্রেশন, পারমিট, এই বিষয়গুলো বিভিন্ন সরকারি দপ্তর বিভিন্ন ধরনের লাইসেন্স, রেজিস্ট্রেশন, পারমিট দিয়ে থাকে। যেমন আপনার গাড়ির লাইসেন্স, আমরা পাসপোর্টের কথা বলতে পারি, ট্রেড লাইসেন্স রয়েছে, তারপর আপনার ইট ভাটার লাইসেন্স রয়েছে। আমরা বিভিন্ন ধরনের লাইসেন্স দিয়ে থাকি, যেমন সিএনএফ লাইসেন্স, ভবিষ্যতে আমরা মূসক প্রমোষক লাইসেন্স দেব। যে কোনো ধরনের লাইসেন্স, রেজিস্ট্রেশন, পারমিট এগুলো দেওয়া এবং নবায়ন করার সময় সরকারি দপ্তরগুলো যে ফি আদায় করে, সেই ফির উপরে 15% হারে ওই সংশ্লিষ্ট সরকারি দপ্তর আদায় করবে। এটি আসলে এটিও এক ধরনের উৎসে কর্তন বা উৎসে আদায়। এটি সরকারি দপ্তর সমূহের দায়িত্ব। যোগানদারের ক্ষেত্রে আমরা বলেছি যে যোগানদারকে এটি বোঝার জন্য আমাদের আসলে এই ব্যাখ্যাটা দেখা দরকার। উৎপাদক, সেবা প্রদানকারী এবং ব্যবসায়ী তারা যদি নিবন্ধিত হন, কোনো নিবন্ধিত উৎপাদক, কোনো নিবন্ধিত সেবা প্রদানকারী এবং নিবন্ধিত ব্যবসায়ী বা নিবন্ধিত আমদানিকারক, তিনি যোগানদার হবেন না। এরা ব্যতীত যদি অন্য কোনো ব্যক্তি যিনি নিবন্ধিত উৎপাদক নন, নিবন্ধিত সেবা প্রদানকারী নন, নিবন্ধিত ব্যবসায়ী নন, নিবন্ধিত আমদানিকারক নন, এই ধরনের একজন ব্যবসায়ী বা এই ধরনের একজন ব্যক্তি তিনি যখন কোনো নিবন্ধিত উৎপাদক, সেবা প্রদানকারী বা আপনার ব্যবসায়ীর কাছ থেকে কোনো কিছু ক্রয় করে উৎসে কর্তনকারী কোনো দপ্তরের নিকট সেটি বিক্রয় করেন বা সরবরাহ করেন, সেক্ষেত্রে তিনি যোগানদার হিসেবে বিবেচিত হবেন। অর্থাৎ যোগানদার হচ্ছেন একজন তৃতীয় পক্ষ বা তৃতীয় ব্যক্তি, থার্ড পার্টি। যে সকল সেবার সুনির্দিষ্ট সংজ্ঞা রয়েছে সেগুলোকে যোগানদার হিসেবে
গণ্য করা যাবে না। যেমন বিজ্ঞাপনী সংস্থা সুনির্দিষ্ট ডেফিনেশন আছে। আমরা লক্ষ্য করি যে বিজ্ঞাপনী সংস্থাতে ভ্যাটের পরিমাণ হলো 15% এবং যোগানদারের ক্ষেত্রে হচ্ছে তার অর্ধেক 7.5%। এই ভ্যাটের হারের কম বেশি হওয়ার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ বিজ্ঞাপন বাবদ ব্যয় করেছেন, সেটিকে বিজ্ঞাপনী সংস্থার জন্য প্রযোজ্য 15% হারে উৎসে কর্তন না করে দেখা যাচ্ছে যোগানদার হিসেবে কর্তন করে রেখেছে। এটি আসলে হবে না। যেখানে সুনির্দিষ্ট সংজ্ঞা রয়েছে সেবার এসআরও নাম্বার 186, ওই নিচে আমরা ব্লু কালিতে দেখিয়েছি, এসআরও নাম্বার 186-আইন /2019/43। এই যে এই আদেশটিতে যে সকল সেবার সংজ্ঞা রয়েছে সে সকল সেবার ক্ষেত্রে আসলে এই যোগানদারের হিসেবে এটিকে চালানো যাবে না। ওই সকল সেবার সংজ্ঞার অনুযায়ী ভ্যাট আহরণ করতে হবে, ভ্যাট কাটতে হবে। অব্যাহতি, যদি কোনো পণ্য বা সেবাকে এসআরও দিয়ে অব্যাহতি দেওয়া হয়, তো সে সকল সেবা সরবরাহের ক্ষেত্রে যোগানদার পর্যায়ে কিন্তু ভ্যাট আহরণ করতে হবে। এখানে একটি কথা আছে, এসআরও বা প্রজ্ঞাপন দিয়ে যদি যেই সেবা প্রদানকারীকে অব্যাহতি দেওয়া হয়েছে তিনি নিজে যদি সরাসরি সরবরাহ দেন, তাহলে কিন্তু আসলে এটির ক্ষেত্রে যোগানদার হিসেবে ভ্যাট কাটা যাবে না। সেক্ষেত্রে তার নিবন্ধনই আছে সেবা প্রদানকারী, অথবা ব্যবসায়ী হিসেবে অব্যাহতিপ্রাপ্ত কোনো ব্যক্তি যখন কোনো কিছু সরবরাহ দেবেন তখন এটি অব্যাহতিপ্রাপ্ত হিসেবে বিবেচিত হবে। কিন্তু নিবন্ধিত ব্যবসায়ী বা নিবন্ধিত সেবা প্রদানকারীর বাইরে গিয়ে তৃতীয় কোনো ব্যক্তি প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতিপ্রাপ্ত কোনো কিছু সরবরাহ দিলে সেটি যোগানদার হিসেবে উৎসে কর্তন করতে হবে। এই জায়গাটিকে আসলে খুব ভালোভাবে বুঝতে হবে। এটি নিয়ে আসলে অনেক ধরনের অস্পষ্টতা রয়েছে, অনেক ধরনের বিতর্ক রয়েছে। একই সঙ্গে উৎসে কর্তনের যে 5 টেবিলের যে প্রজ্ঞাপন এসআরও নাম্বার 144 নাম্বার এসআরওতে আমরা দেখব যে যোগানদার সেবার নিচে মোট 9টি আইটেমে অব্যাহতি দেওয়া রয়েছে। ওই সকল অব্যাহতির ক্ষেত্রে যোগানদার পর্যায়ে ভ্যাট আহরিত হবে না। আমাদের হাতে আর খুব অল্প সময় রয়েছে, আমরা আর একটু আলোচনা করব যেসব ক্ষেত্রে উৎসে কর্তন করতে হবে না। উৎসে কর্তন করতে হবে না কোথায়? 15% হারে ভ্যাট প্রযোজ্য এমন পণ্য, আমরা এর আগে টেবিলে দেখেছি যে 15% হারে প্রযোজ্য সেবার ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে ভ্যাট কর্তন করতে হবে, কিন্তু পণ্য হলে 15% হারে যেখানে ভ্যাট প্রযোজ্য এবং যেখানে তার বিপরীতে মূসক চালান দেওয়া হয়েছে, মূসক 6.3 দেওয়া হয়েছে, সেখানে উৎসে কর্তন করতে হবে না। কিন্তু মূসক 6.3 না দেওয়া থাকলে সেক্ষেত্রে আবার উৎসে কর্তন করতে হবে। 43টি সেবা ব্যতীত 15% ভ্যাট প্রযোজ্য রয়েছে এরকম কোন সেবা, আমরা ওই যে টেবিলে দেখেছি যে 43টি সেবা রয়েছে, এর বাইরে যদি কোনো সেবা থাকে সেক্ষেত্রে উৎসে কর্তন করতে হবে না। 15% হারে থাকলে উৎসে কর্তন করতে হবে না, এবং ইন এ কন্ডিশন দ্যাট সেখানে মূসক 6.3 অবশ্যই থাকতে হবে। জ্বালানি তেল, গ্যাস, ওয়াসা, পানি, বিদ্যুৎ, মোবাইল ফোন, টেলিফোন, এই সমস্ত পরিষেবার ক্ষেত্রে উৎসে কর্তন করতে হবে না। আইনের প্রথম তফসিল উল্লেখিত যে কোনো পণ্য বা সেবার ক্ষেত্রে উৎসে কর্তন করতে হবে না। এবং শূন্যহার বিশিষ্ট সেবা কিন্তু আসলে দেশের ভিতরে আপনার খুব কমই আসলে সরবরাহ হয়। শুধুমাত্র আপনার দেখা যায় যে আপনার সরাসরি ডাইরেক্ট এক্সপোর্টার যারা আছে তারা ডিম এক্সপোর্টারদের ক্ষেত্রে কাছ থেকে কখনো কখনো আপনার তারা পণ্য নিয়ে থাকেন ব্যাক টু ব্যাক এর এগেইনস্টে। এই ধরনের সরবরাহগুলো শূন্যহার বিশিষ্ট এবং এক্ষেত্রে উৎসে কর্তন প্রযোজ্য হবে না। উৎসে কর্তনকারীর করণীয় কাজ। উৎসে কর্তনকারী অর্থাৎ ক্রেতা, তিনি যে কোনো কিছু কিনলেই, যে আইনের ধারা আমরা 49-2 পড়েছি যে তিনি মূসক 6.3 অবশ্যই গ্রহণ করবেন। মূসক 6.3 ছাড়া তিনি পণ্য গ্রহণ করবেন না, পণ্য বা সেবা গ্রহণ করবেন না। এবং তিনি ভ্যাট কর্তন করবেন যেদিন বা যখন মূল্য পরিশোধ করবেন, মূল্য পরিশোধের দিন থেকে পরবর্তী 15 দিনের মধ্যে ট্রেজারি চালানে টাকা জমা দিয়ে তিনি ভ্যাট পরিশোধ করবেন। এবং যে তারিখে তিনি ট্রেজারি চালানে ভ্যাট পরিশোধ করবেন তার পরবর্তী 3 কার্য দিবসের মধ্যে মূসক 6.6 বা মূসক 6.6 বা উৎসে কর কর্তন সনদ ইস্যু করবেন, এবং এই সনদের একটি কপি তিনি নিজে সংরক্ষণ করবেন, একটি ক্রেতাকে দেবেন, একটি নিজে সংরক্ষণ করবেন, একটি সরবরাহকারীকে দেবেন, আরেকটি সংশ্লিষ্ট ভ্যাট সার্কেল যার অধীনে তিনি রিটার্ন দেন সেই জায়গায় তিনি এটি একটি কপি দেবেন।
এবং উচ্ছে কর্তনের ভ্যাট জমা দিতে হবে ট্রেজারি কোর্ট। উচ্ছে কর্তনকারী যে কমিশনারেটের এলাকায় অবস্থান করছেন সেখানেই কর্তৃত্ব মূসক জমা দিতে হবে। আমি এটি আবারও বলছি যে এর আগের বিধিমালায় ছিল যে যে ক্ষেত্রে নিবন্ধিত ব্যক্তি হলে একরকম বিধান ছিল, অনিবন্ধিত ব্যক্তি হলে আরেকরকম বিধান ছিল। কর্তনকারী নিবন্ধিত হলে বলা ছিল যে যিনি যে কমিশনারেট এলাকায় আছেন সেখানে জমা দিতে হবে, এবং অনিবন্ধিত হলে বলা ছিল যে সরবরাহকারী করে জমা দিতে হবে। এবছর এটি সংশোধন করা হয়েছে। এটি সংশোধন করে কর্তনকারী তিনি নিবন্ধিত হোক বা অনিবন্ধিত হোক, তিনি যে কমিশনারেটের এলাকায় আছেন সেখানেই কর্তৃত্ব মূসক জমা দিতে হবে, সেই বিধানটি করা হয়েছে। সাপ্লায়ার হিসেবে বিক্রেতাকে কি করতে হবে? তিনি বিক্রেতা অ্যাকর্ডিংলি তিনি যখন পণ্য বা সেবা সরবরাহ করবেন তখন মূসক 6.3 ইস্যু করবেন, এবং দাখিল পত্রের অংশ 3 যেখানে তিনি তার সরবরাহের বর্ণনা দেন সেই জায়গাতে এই যে সাপ্লাই দিয়েছেন যে চালানের বিপরীতে ওই চালানের ফিগার সহ তার যে বিক্রয় বা সরবরাহ অংশে এই বিষয়টি উল্লেখ করতে হবে অংশ 3-এ। এবং একই সঙ্গে সরবরাহকারী তিনি ক্রেতার কাছ থেকে মূসক 6.6 উচ্ছে কর কর্তন সনদ এটি চেয়ে নেবেন, এবং তিনি 6.6 নিয়ে পরবর্তীকালে তার দাখিল পত্রে 6.6 যে পরিমাণ উচ্ছে কর্তনের ফিগার লেখা রয়েছে ঠিক সমপরিমাণ ফিগার আর হ্রাসকারী সমন্বয় গ্রহণ করতে পারবে। এবং এখানে একটি বিষয় উল্লেখ্য, হ্রাসকারী সমন্বয় গ্রহণ করতে হলে সরবরাহকারী যেই কর মেয়াদে যেই মাসে মূসক 6.3 বা চালান ইস্যু করেছেন সেই মাসের পরবর্তী 6 মাসের মধ্যে, মানে পরবর্তী 6টি ট্যাক্স পিরিয়ডের মধ্যে তাকে এই হ্রাসকারী সমন্বয় গ্রহণ করতে হবে। এই বিষয়টি আপনার মাথায় রাখবেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাপ্লায়ার পেমেন্ট দেওয়ার পরে যে ক্রেতা তিনি পেমেন্ট পরিশোধ করতে অর্থাৎ মূল্য পরিশোধ করতে অনেক দীর্ঘ সময় সময় ব্যয় করে, এবং এই সময়টা যদি 6 মাস অতিক্রান্ত হয়ে যায়, ধরা যাক কোনো পণ্যের সাপ্লাই দিয়েছেন সাপ্লায়ার জানুয়ারি মাসে, জুন মাস পার হয়ে গেছে অথচ তিনি পণ্যের মূল্য পাননি, এরকম ক্ষেত্রে কিন্তু যিনি সাপ্লায়ার তিনি কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার তার আশঙ্কা রয়েছে। অর্থাৎ তিনি 6.3 দিয়ে জানুয়ারি মাসে তিনি সাপ্লাই দিয়েছেন, তার মানে কি ওই জানুয়ারি মাসে রিটার্ন দিয়েছেন, ফেব্রুয়ারি মাসে ওই চালান এগেইনস্টে তিনি ভ্যাট পরিশোধ করেছেন। তো তিনি ভ্যাট পরিশোধ করেছেন ঠিকই, কিন্তু তিনি মূল্যও পান নাই এবং 6.6ও পান নাই, মাঝখান থেকে তার 6 মাস পার হয়ে গেছে। এরকম ঘটনা ঘটলে তিনি যখন মূল্য পাবেন, ধরা যাক এটার তিনি মূল্য পেতে অক্টোবর মাসে মূল্য পেলেন, তার মানে 6 মাস পার হয়ে গেছে, এবং তখন তিনি 6.6ও পেলেন মূল্য, এবং 6.6 পেয়ে কিন্তু তখন তার লাভ হবে না। তখন কিন্তু তিনি আর ওই 6.6 দেখিয়ে তিনি কিন্তু আর ওই হ্রাসকারী সমন্বয় নিতে পারবেন না। অর্থাৎ তখন তার ঘাড়ে 2 বার ভ্যাট পরিশোধের দায় এসে বর্তাবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি যারা উচ্ছে কর্তন করেন এবং আপনারা যারা এই বিষয়গুলোকে তত্ত্বাবধান করেন তাদের বিষয়গুলো খুব ভালো করে বুঝতে হবে। সেন্ট্রাল রেজিস্টার্ড প্রতিষ্ঠান যদি কোনো কিছু তার আপনারা জানেন যে কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠানের অনেকগুলো ব্রাঞ্চ থাকে বা শাখা প্রতিষ্ঠান থাকে, এবং এই প্রত্যেকটা প্রতিষ্ঠানে হয়তো উচ্ছে মানে কেনাকাটার সময় উচ্ছে কেটে রাখে। এই কেন্দ্র নিবন্ধিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে কেন্দ্র বা শাখা যেই উচ্ছে কর্তন করে রাখুক না কেন এটি জমা প্রদান করতে হবে ওই কেন্দ্রীয়ভাবে নিবন্ধিত প্রতিষ্ঠানটা যেখানে নিবন্ধিত যে দপ্তরে, সেই দপ্তর সেই কমিশনারেটের কাছে একটি জায়গা থেকে, অর্থাৎ বিভিন্ন ব্রাঞ্চ থেকে উচ্ছে কর্তন আর করে রাখলেও টাকা আসলে কিন্তু এক জায়গাতেই জমা দিতে হবে। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমি বলবো সেটি হচ্ছে আপনার একটি সার্ভিসের মধ্যে, একটি সরবরাহের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট থাকতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিই, কোন একটি প্রতিষ্ঠান তার নিজের প্রয়োজনে এয়ার কন্ডিশনার বা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র কিনলে, এবং কেনার পরে সেটি যে প্রতিষ্ঠান সরবরাহ করেছেন তিনি দেখা গেল যে তিনি সেটি ইনস্টলেশনও করে দিয়ে গেলেন, এবং তার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে কোনো ক্ষয়ক্ষতি হলে তার মেরামতের দায় দায়িত্ব ওই প্রতিষ্ঠানের উপর বর্তাবে। তার মানে এই ক্ষেত্রে এয়ার কন্ডিশনার যে সাপ্লাই দিচ্ছেন তিনি 3টি দায়িত্ব নিচ্ছেন। একটি হচ্ছে তিনি এয়ার কন্ডিশন সাপ্লাই দিচ্ছেন,
এরপরটা হচ্ছে তিনি এয়ার কন্ডিশন ওই প্রতিষ্ঠানে ইনস্টলেশন করতেছেন, এবং তৃতীয় যে কাজটা তিনি করবেন তিনি হচ্ছে আপনার আফটার সার্ভিস রিপেয়ারিং বা আপনার মেরামতের যে আপনার সুবিধা এটি দেবেন। এখানে আমরা দেখছি মোটামুটি 3 ধরনের উপাদান রয়েছে। প্রথমটা হচ্ছে সরবরাহ। এটিকে আমরা পণ্য সরবরাহ হিসেবে বিবেচনা করলে যদি আপনার সরবরাহকারী নিবন্ধিত আমদানিকারক বা ব্যবসায়ী হয় তাহলে তিনি 5% হারে ভ্যাট দেবেন। তিনি যদি নিবন্ধিত ব্যবসায়ী বা আমদানিকারক না হয়ে যোগানদার হন তাহলে তিনি 7.5% হিসেবে ভ্যাট দেবেন শুধুমাত্র সরবরাহের বিপরীতে। ইনস্টলেশন করলেন, এসি ইনস্টলেশনটা আমরা দেখেছি নির্মাণ সংস্থার সংজ্ঞার মধ্যে রয়েছে। তো এসি ইনস্টলেশন হচ্ছে আপনার নির্মাণ সংস্থা হিসেবে পড়ে। তো ওই ইনস্টলেশন বিলের উপরেও 7.5% হারে আবারও ভ্যাট দিতে হবে। এরপরে যদি কোনো এসি মেরামত করা হয়, মেরামতকারী সংস্থা আমরা জানি সার্ভিস কোড 031 এর অধীনে এখানে 15% হারে ভ্যাট প্রযোজ্য। তো আমরা এখানে মোটামুটি 3 ধরনের সেবার উপরে আপনার ভ্যাট পরিশোধের বিষয় এখানে আমরা দেখছি রয়েছে। অর্থাৎ একই সাপ্লাইয়ের মধ্যে আপনার 3 ধরনের কম্পোনেন্ট রয়েছে। এই ধরনের বিষয় যদি থাকে জটিলতা এড়ানোর জন্য যারা আপনার বিল সাবমিট করেন তারা প্রত্যেকটা সেবার কম্পোনেন্টকে আলাদা আলাদা ভাগ করে দিয়ে এবং কোন কম্পোনেন্টে কত টাকা লাগবে সেটি ব্যাখ্যা করবে, তাহলে এই বিষয়ে আর কোনো জটিলতা হবে না। তো মোটামুটি আপনার এ পর্যন্তই আপনার আমার ভ্যাট সংক্রান্ত আপনার উচ্চ কর্তন সংক্রান্ত আলোচনা। আমি আপনার 5 মিনিটের বিরতিতে যাব। 5 মিনিট পরে আমরা আপনার প্রশ্নোত্তর পর্ব নিয়ে ফিরে আসবো এবং তখন আপনারা হাত উঁচিয়ে প্রশ্ন করবেন এবং আমরা পর্যায়ক্রমে সবাইকে সুযোগ দেব। আপাতত আমরা বিরতিতে যাচ্ছি, সবাই অপেক্ষা করুন, আমরা 5 মিনিট পরে আবার ফিরে আসবো। ধন্যবাদ স্যার। ঠিক আছে। আচ্ছা, বিরতিকালীন সময়ে 5 মিনিটের বিরতি, আমার মনে হয় লিভ না নিয়ে অথবা লিভ নিতে গেলে খুব দ্রুত ফিরে আসতে হবে আমাদের। তো এক্ষেত্রে আপনারা যে প্রশ্নগুলো করবেন, আমার মনে হয় আজকে যেহেতু একটা গুরুত্বপূর্ণ আলোচনা এবং এই আলোচনার যে রেকর্ডেড কপি সেটা জাতীয় রাজস্ব বোর্ডেও প্রেরণ করার আমাদের পরিকল্পনা রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা প্রশ্নগুলো একটু গুছিয়ে যতটা চমৎকারভাবে উপস্থাপন করা যায় সেই একটু খেয়াল রাখবেন। আর আসলে আলোচনাটা খুব ডিটেল